চোরাই চুরি করতে ঢুকছে, দেওয়াল বইরা এক চোরায় মারা গেল, আর এক চোরায় আদালতে মামলা দিছে বাড়িওয়ালার ফাঁসি চাই। কেন আমার সাথে চোরা মরলো কেন, দেওয়াল নরম করলো কেন? মহামান্য আদালত এমন মগা, মামলা আমলে নিয়ে ডাকছে বাড়িওয়ালারে, ডাইকে কয় তোর ফাঁসি হবে। কেন স্যার? কয় দুই চোরায় চুরি করতে ঢুকছে, এক চোরায় তোর দেওয়াল করে মারা গেল, তুই দেওয়াল নরম করে উঠাইলি কেন? বাড়িওয়ালা কয় স্যার মাফ করবেন, আমার কোনো দোষ নাই, এই দেওয়াল আমি উঠাই নাই, রাজমিস্ত্রি উঠিয়েছি। মহামান্য আদালত কয় তুমিও খালাস। কই রাজমিস্ত্রির ডাক? স্যার বলে স্যার নাই, এক্ষুনি ফাঁসি। বলে কেন? কথা শুনেন, কি সমস্যা? বলে দেওয়াল নরম করে উঠাইলি কেন? বলে দেওয়াল উঠাইছি আমি, তবে নরম আমার কারণে হয় নাই, যেই জোগালি আমার এই সিমেন্ট বালু মিলাই দিছে, পানি বেশি দিছে, নরম হয়ে গেছে, আমার কোনো দোষ নাই। মহামান্য আদালতকে তোর মাফ করে দিলাম। ধর জোগালি কই? এটারে নাকে রশি লাগায় হাজির করলো মহামান্য আদালত। এই তুই পানি নরম করে বালু দিলি কেন? বলে স্যার আমার কোনো দোষ নাই, আমি বালতি দিয়া বালুর মধ্যে পানি ঢালতেছিলাম, হঠাৎ করে একটা হাতি জোরে চিৎকার দিয়া দৌড় মারছে, এই ভয়ের ঠেলায় বালতির পানি বেশি বেড়ে গেছে, হাতিওয়ালার দোষ। বল তুইও মাফ। হাতিওয়ালারে ডাক, হাতিওয়ালা তুই এই অন্যায় করলি কেন? স্যার আমার হাতি এমনি চেতে না, এমনি গরম হয় না, এক বেরিয়ে এক মহিলা সুন্দরীর বসি স্বর্ণের অলংকার লাগাইয়া ঝুম করে আওয়াজ করতেছিল, হাতি দেখা গরম হয়ে গেছে, তুমিও মাপ। মহিলার ঝুনঝুনালারে ডাক, মহিলা ডাকছে এই ম্যাডাম তোমার ফাঁসি হবে। বলেন কি ম্যাডামের ফাঁসি হবে? বলে হ্যাঁ। কেন? বলে তোমার ঝুনঝুন আওয়াজে হাতি গরম হইছে, চোরায় মারা গেছে। বলে আমার ঝুনঝুন আওয়াজ তো আমি বানাই নাই, এই দোষ সব স্বর্ণকারের। এই আওয়াজ কার? আমার দোষ। বানাইছে কে? স্বর্ণকার। তুমিও খালাস। স্বর্ণকার লাব্বাইক। কেন অস্ত্র বানাইলি এইভাবে আওয়াজ দেনেওয়ালা? স্বর্ণকার এবার তো কোনো দেয়ালে পেট থেকে গেল, এখন আর কোনো জবাব নাই। স্যার কিছু করার নাই, বানাইছি তো বানাইছি। বলে এখন তোর ফাঁসি হবে। বলে কই এর ফাঁসি আমার গলায় আসলো কেন? কি এর ফাঁসি? বলে পরে ফাঁসির পরে জানা যাবে, এখন ফাঁসি হবে। কোনো কথা নাই। কপাল বড় খারাপ, ফাঁসির মঞ্চে যখন স্বর্ণকারের নেওয়া হলো, ফাঁসির মঞ্চে যখন দাঁড়ায় গেল, ফাঁসির মঞ্চে গিয়া দেখে মারাত্মক সমস্যা, ফাঁসির রশির সাথে গলা মিলে না, রশির ফাঁকা বড়, গলা চিকন। এইবার বলে বাদশা নামদার কি করা যায়? কয় এর গলার সাথে রশি মিলে না, কয় এটারে বাদ দিয়া এই দেশে খুঁজা দেখ যার গলা মোটা, এটারে লুকা। এমিহা আমার বানানো কথা না, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভীর লেখা কথা। হায় 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 হায়, দেশের মুরগি সব গরম হয়ে গেছে। শিয়াল পণ্ডিতের বিরুদ্ধে মামলা। কি খবর? বলে শিয়ালদের উৎপাতে বাঁচি না, আগে রাতের বেলা চিল্লাইতো, এখন দিনেও চিল্লায়। আগে জঙ্গলে থাকতো, এখন বিশ্ব রোডে হামলা করেনি। মহামান্য আদালত বলে ঠিক আছে তোমার মামলা আমলে নিলাম, অমুক দিন বিচার হবে, বিচার হবে, জঙ্গল ঘেরাও করা হবে, এরপরে বিচার হবে। শিয়ালের বিচার দেখার জন্য হাজারো পাগল ছাগলের মতো দৌড়াচ্ছে। শিয়ালের কি বিচার হয়? চতুর্দিক থেকে প্রশাসন ঘেরাও করে নিল, আর এক একজন প্রশাসনের হাতের মধ্যে একটা একটা ছুরি দিল। আদালত রায় দিয়ে দিল, জঙ্গলের মধ্যে ঢুইকা যেই হাতির কান দেখবা 4 আঙ্গুলের বড়, যেই হাতির কান বড় 4 আঙ্গুলের থেকে বড় হয়ে গেছে, এডির কান কাটবা, এডি বড় বেয়াদব, এডির কান কেটে দাও। এইবার সব ছুরি নিয়ে ঢুকলো জঙ্গলের মধ্যে, কান কাটার স্লোগান নিয়ে ঢুকলো। সবাই বাইরে তাকায় আছে, কিছুই দেখা যায় না, কি কান কাটে না কল্লা কাটে কিছুই বোঝা যায় না। হঠাৎ এক বুড়া চাচা তাকায় দেখি একটা ছোট্ট শিয়াল জঙ্গলের ফাঁক দিয়ে দিছে বাহিরে দৌড়। চাচা এটারে দৌড়াইয়া যেমন তেমন ভাবে ধরলো, পাও ধরে রাখছে, পাও
স্যার, কয় ছাড়ুন না। কয় কি ব্যাপার, তোর তো কান 4 আঙ্গুলের বড় নাই, তুই কেন দৌড়াচ্ছ? কয় চাচা মিয়া কপাল বড় খারাপ, দুঃখের কথা বলা যাবে না। ওখানে কান কাটার নিয়ম বাতায় দিছিল, 4 আঙ্গুলের বড় যাদের কান হবে এদেরটা কাটো। ওরা কাটার আগে মাপে না, কাটার পরে মাপে। ওরা কেউ মাপ দিয়ে কাটে না, বরং কাটার পরে মাপ দেয়। এটা জুলুমের সর্ব হয়ে গেছে। এইবার জল্লাদ খুঁজো, দেশের মধ্যে কারে পাও গলা মোটা, এনার ফাঁসি দাও। খুঁজতে 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 একজন গলা মোটা পাইল, পীর সাহেবের খাদেম। এমন এক খাদেম পাইছে যে ফাঁসির রশির সাথে গলা খাপের খাপ বাপরে বাপ মিলে গেছে। এমন মেলা মিলল, এইবার মরার আগে বলে কোনো দাবি আসেনি? এইবার খাদেম কয় হ্যাঁ আছে। কি দাবি? বলে আমার পীরের সাথে আমি একটা বেয়াদবি করেছিলাম, ওই বেয়াদবির জন্য ক্ষমা চাইব। কি বেয়াদবি করেছো? পীর আমাকে নিষেধ করেছিল এই দেশে যেন না থাকি। কেন নিষেধ করেছিল? আমরা যখন সফরে রওনা হলাম, এই দেশে আইসা দেখলাম ঘিয়ের দাম তেলের দাম সমান। তেলের দাম। আমি বললাম হযরত, আমার শরীর হয় না এত গোশত খাই, জনমের মতো খাই, এরপর শরীর বানে না। তেলের দাম ঘিয়ের দাম যেহেতু সমান, কম দামে ঘি খাইয়া মোটা হয়ে যাব। আমার পীর বারবার বলছে এই দেশের ঘি খেয়ে মোটা হইলে বিপদে পড়বি, কেন এত দামি ঘি, কেন কম দামে পাইলে খাবো না? পীর বলছিল সাবধান, যেই দেশে তেলের দাম ঘিয়ের দাম সমান, ওই দেশে কোনো ইনসাফ নাই। যেই দেশে নারী আর পুরুষের দাম সমান, ও দেশে ইনসাফ নাই। যেই দেশে শিক্ষিত অশিক্ষিতের মান সমান, দেশে ইনসাফ নাই। পীরের কথা আমি মানি নাই। আমি পীরের বললাম হুজুর, যত বয়ান দেন ঘি না খাইলে কলিজা ঠান্ডা হবে না। হুজুর আমাকে বলল টের পাবি সময় মতো। এখন তো টের পাবো পাবো ভাব। আমার পীরের একটু খোঁজ করে দেখাও। পীরের